নেওয়াল আরাসের কথায় ভরসা পেয়ে বিয়েটা করে নিয়েছিল, কিন্তু তখন ঘটল আরেকটা বিপত্তি। জোর করে দুজনকে এক ঘরে ঢুকিয়ে দিল মুরব্বী ও তার চেলারা। আরাসকে ভরসা করলেও সেই মুহূর্তে আরাস হয়েছিল তার সবচেয়ে বড় আতঙ্ক। আরাস তাকে ঘরে ঢোকার পর জড়িয়ে ধরেছিল, তাতে নেওয়ালের আরাসের প্রতি থাকা ভরসা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার ধারণা ঠিক প্রমাণ হলো, আরাসও সুযোগ পেলে এমন ফয়দা উঠাবে। পরক্ষণে আরাস নেওয়ালকে ছেড়ে দিয়ে বুদ্ধি করে ঘরটা থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে রাস্তায় উঠে এলো। নেওয়াল তখনও প্রচণ্ড রাগে ফুঁসছিল, যা তা বলে অপমান করেছিল আরাসকে। বরাবরের মতো আরাস চুপ ছিল। মাঝ রাস্তায় আরাসকে ফেলে চলে আসে সে। এতদিন পর এইসব ভেবে নেওয়ালের মন আরো খারাপ হয়ে যায়। না, সে কায়না থেকে বেরিয়ে এসে মহিলাটার সামনে দাঁড়ায়, জোর গলায় বলে, এতদিন আপনার সব কথা শুনেছি, আজ আপনি আমার একটা কথা রাখুন। নেওয়ালকে আবার করে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি কথা দিচ্ছি, এরপর যা বলবেন তাও শুনে চলব। মহিলাটা বেশ একটু হেসে নিয়ে হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ায়। আশিক খুশি হয়ে ভাবে, এবার নেওয়ালকে নিজের করে নিতে আর কোনো বাধা থাকবে না। নেওয়াল নামাজের মোনাজাত শেষ করতেই সদর দরজায় কেউ কড়া নাড়ল। নেওয়াল ওড়না দিয়ে চোখ মুছে জায়নামাজ উঠিয়ে দরজা খুলতে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। নিশ্চয়ই মা এসেছে। কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মনে মনে ভাবতে লাগলো, মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আরাসের দেখা করিয়ে দেওয়ার প্রার্থনা করল। আল্লাহ আমাদের দেখা করিয়ে দিবেন তো? ওকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মন থেকে চাইছি সে ফিরে আসুক। আল্লাহ আমার এই দোয়া অবশ্যই কবুল করবেন। দরজা খুলে নেওয়াল থ হয়ে গেল। আরাস এসেছে। আল্লাহ সত্যি তার মনের ইচ্ছে কবুল করেছেন। আরাসকে দেখে আর স্থির থাকতে পারল না নেওয়াল। ঝাপটে ধরে পাগলের মতো কান্না করতে শুরু করলো। আরাস পরম আবেশে নেওয়ালের চুলে মাথায় হাত বোলাচ্ছে। কিছুটা সময় এভাবেই কেটে গেল। আরাস আস্তে করে বলল, এত কাঁদলে আনন্দের কান্না বিরহে পরিণত হয়ে যাবে। পাজি, নচ্ছড়া কই ছিলেন আপনি? কোথায় পালিয়েছিলেন? কিসের এত অভিমান আপনার যে আমার কথাটাও একবারও মনে পড়েনি? আরাস নেওয়ালের চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার ভালোবাসা আমাকে কতক্ষণ দূরে রাখতে পারে সেটা যাচাই করছিলাম। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই দৌড়ে চলে এসেছি তোমার কাছে। নিজের স্ত্রীকে এভাবে ছেড়ে থাকতে পারলেন? স্ত্রীর প্রতি স্বামীর বুঝি এমনই দায়িত্ব? আরাস স্ত্রীর শব্দটা শুনে কিছুটা চমকে ওঠে। হাসি বিস্তৃত করে বলে, স্ত্রীর আসনে নিজেকে বসিয়ে নিয়েছ? বিয়ের পর আসন ফাঁকা রাখলে অন্য কেউ পরকীয়া করে ফেলবে না? তাই বাবা, দেরি করলাম না। কথাটা শুনে দুজনেই হাসতে শুরু করলো। নেওয়াল আরাসের হাত টেনে নিজের রুমে এনে দরজা নক করলো। এই সময়ে কেন এলেন? মায়ের তো ফেরার সময় হয়ে গিয়েছে, আর মা বিয়ের ব্যাপারে কিছুই জানে না। জানলে কি হবে আল্লাহই ভালো বলতে পারবে। আরাস নেওয়ালের নাকে ঠোঁট স্পর্শ করিয়ে হাতটা শক্ত করে চেপে বলল, সবার আগে তো আমার জানা প্রয়োজন আমার স্ত্রী দাবি করা মানুষটি মন থেকে আমাকে মেনে নিয়েছে কিনা, ভালোবাসি কিনা। তা যদি না হতো তবে স্বামী কথিত ভদ্রলোকের শার্টের এক অংশ চোখের পানিতে ভিজত না। নেফলটা অনেক কথা শিখেছে, সব রকম পরিস্থিতিতে অনেক সত্য জেনেও আমার সাথে থাকতে পারবে তো? ভালো করে ভেবে বলো কিন্তু। স্ত্রী হিসেবে এটা আমার একটা দায়িত্ব। ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকবো, কিন্তু অনেক সত্য বলতে কি বুঝিয়েছেন? সময় হোক সব বলবো। আপাতত স্ত্রীর কিছুদিন বাপের বাড়িই থাকুক আমার স্ত্রী, নিয়ে যাওয়ার সময় আবার আসবো। নেওয়াল আরাসের হাত চেপে ধরে, আমার ভয় হচ্ছে, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনার কাছে নিয়ে যান। আরাস নেওয়ালের থুতনিটা ধরে বলল, ভয় কিসের? আল্লাহ আমাদের সহায় হবেন, তুমি শুধু নিজেকে শক্ত রাখো। নেওয়াল মনে মনে ভাবে, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আশিকের ভয়ানক রূপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ও সত্যি আমাকে পাওয়ার জন্য কিছু একটা করে বসবেই। তা আপনাকে আমি এই মুহূর্তে বলতেও পারছি না, আর লুকিয়ে রাখতেও পারছি না। আশিক যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন? কি এত ভাবছো? কিচ্ছু হবে না, আমাকে এখন যেতে হবে না ফেল। আসি তাহলে। নেওয়াল দরজা পর্যন্ত আরাসকে এগিয়ে দিল। কেন জানি মনের মধ্যে এক বিশাল আতঙ্ক চেপে বসেছে। আরাস ঠিক থাকবে তো? তোকে আমাকে বিয়ে করতে হবে এবং আমাকে ভালোবাসতে হবে,
বুঝেছিস? আশিকের এমন কথায় নেওয়ালের ভীষণ জেদ চেপে গেল। আশিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার উপর জোর খাটিয়ে কিচ্ছু আদায় করতে পারবে না। তুমি বারবার ভুলে যাচ্ছ, তুমি আয়না জগতের জিন। এই এই আয়না জগৎটাই তোমার আসল বাসস্থান। দয়া করে সেখানে ফিরে যাও। আমার জীবনটাকে আর জটিল করো না। আমি এখানেই তোর জন্যই এসেছি, তাই ফিরে যেতে হলে তোকে নিয়েই ফিরে যাব। ভালোই ভালোই রাজি না হলে কি করতে পারি আমি, তা তোর কল্পনার বাহিরে। নেওয়াল হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে আর আশিক অদৃশ্য হয়ে চলে যায়। সে কেঁদে কেঁদে আরাশকে ডাকছে। অন্ধকারে বসে থাকা মহিলাটি আশিকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কাছ ফেলে অন্যদিকে বেশি মনোযোগী হয়ে যাচ্ছ না? আমি তো সেটাই করছি, যেটা আপনি করতে বলছেন। মহিলাটি চেয়ারের হাতলে ঘুষি দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, মোটেও করছো না। এমন হলে তোমাকে আয়না জগতে পুনরায় বন্দী করার ব্যবস্থা করব আমি। আপনি বলুন, আমাকে কি করতে হবে? কাঁটাটা সরিয়ে দেওয়ার সময় চলে এসেছে, উপড়ে ফেলো বলেই কানফাটা হাসি দিতে লাগলো মহিলা। হাসিকে চেহারার এক পাশ কালো বর্ণ ধারণ করে, চোখ দুটো প্রচণ্ড খুবই জ্বলজ্বল করে, আর ঠোঁটে থাকে ভয়ঙ্কর হাসি। নেওয়াল আরাসের কাঁধে মাথা রেখে বসে আছে ব্যালকনিতে। সব কষ্ট শোক যেন এই জায়গাটায় মিহিয়ে যায়। আরাসও চুপ হয়ে নেওয়ালের হাত ধরে বসে আছে। নেওয়াল আরাসের হাতে ছেড়ে যাওয়ার জায়গাটা দেখে বলল, কি দরকার ছিল পাইপ বেয়ে ওঠার? কত ছিঁড়ে গেছে। এসে কল দিলেই তো আমি সদর দরজা খুলে নিঃশব্দে তোমায় নিয়ে আসতাম। আরাস নেওয়ালের চুলে নাক ডুবিয়ে বলল, সামান্য কষ্ট তোমার হাসির কাছে কিছুই নয়। নেওয়ালের ফোনটা তক্ষুনি বেজে উঠল। নেওয়াল রিসিভ করতেই ওপাশ থেকে নানুর কান্নারত কণ্ঠস্বর, নেওয়াল রে, তোর খালার তো মনে হয় পরাণ যাইব গা, কেমন জানি করে, কয় বুকে ব্যথা, তুই তোর মারে খবরটা ক। কথাটা শুনে নেওয়ালের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। মায়ের ফোনে কল দিয়ে খবরটা জানায় সে। মা কি একটা ওষুধের নাম বলে সেটা নানুকে আবার ফোন দিয়ে বলে। আরাস জিজ্ঞাসু দৃষ্টিতে নেওয়ালের দিকে তাকায়। খালা ভীষণ অসুস্থ, তোমাকে তো বলা হয়নি। ওখানকার সবাই ভাবে খালার সাথে নাকি জিন আছে। সেদিন মুখ দিয়ে ফেনা বেরিয়ে চোখ উল্টে গিয়েছিল। ওঝা এসে যা কাণ্ড করলো। আরাস একটু চুপ থেকে বলল, চিন্তা করো না। তারপর আরো খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে পালাবে এক্ষুনি? নেওয়াল বিস্মিত হয়ে আরাসের দিকে তাকায়। এমন কথা আরাসের কাছ থেকে আশা করেনি সে। আরাস তাড়া দিয়ে বলল, এক্ষুনি? নেওয়াল আর কিছু নেই, হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ায়। একটা খালি মালবাহী ট্রাকে আরাসের বুকে মাথা রেখে আছো অবস্থায় বসে আছে নেওয়াল। খানিকক্ষণ আরাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? আরাস ছোট্ট করে উত্তর দেয়, আপাতত শহরের বাহিরে, তারপর সেখান থেকে অনেক দূরে। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি আরাস? একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি, আমাকে সময় দাও, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়। আশেক মহিলাটার উপর চেঁচামেচি করতে লাগলো, নেওয়াল পালিয়েছে আর আপনি আমাকে চুপ করে বসে থাকতে বলছেন? উত্তেজিত হয়েও না, ভুলে যেও না, আয়নার গণ্ডির বাইরে তুমি কোথাও যেতে পারো না। যতটা যা করার ওইখান থেকেই করো, বাকিটা আমি দেখছি। আমি শুধু ভাবছি সে আমার প্ল্যানটা বুঝলো কি করে। আপনি কি বলছেন নেওয়ালের সাথে অন্য কেউ আছে? অবশ্যই। নেওয়ালের কখনো সরানোর প্ল্যানটা বোঝার কথা নয়। তাছাড়া আমাকে আজ অব্দি কেউ ধরতে পারেনি। পুচকি মেয়েটা কি পারবে? আজ হোক কিংবা কাল সে তো আয়নার মুখোমুখি হবেই। তুমি সেদিকে নজর দাও। নেওয়াল চোখ মেলে দেখলো ট্রাকটা একটা বাজারের পাশে দাঁড় করানো। সে ট্রাকের উপর বসে আছে, আশেপাশে আরাস কোথাও নেই। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ট্রাক থেকে নেমে দিক সেদিক আরাসকে খুঁজতে থাকে। জায়গাটা ওর ভীষণ চেনা মনে হচ্ছে। মনে পড়েছে এটাই তো সেই বাজার যেখানে সেদিন কিছু লোক তাদের আটকে রেখে বিয়ে দিয়েছিল। আরাস চায়ের কাপ হাতে নিয়ে নেওয়ালের দিকে এগিয়ে আসে। আমরা এখানে কেন এসেছি? শুরুটা এখান থেকে হয়েছিল বলে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি একটু আমাকে বুঝিয়ে বলবে? বলবো। আগে আমরা এখানে আশেপাশে থাকার ব্যবস্থা করি। এখানে অন্তত 2 দিন আমরা থাকবো। এর মধ্যে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আরাস বাজারের পাশে একটা ছোট্ট বাসা ভাড়া নিল। ওই বাসাটায় সংসারের সবকিছুই সাজানো গোছানো আছে। আরাসের এসব করার কারণ হচ্ছে নেওয়াল কিছুতেই বুঝতে পারছে না। পালিয়ে এসেছে যেহেতু এখন সবার আগে আরাস তাকে নিজের বাসায় নিয়ে যাবে। কিন্তু তা না করে একটা বাসায় ভাড়া থাকছে। ওর বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আরাস পিছন থেকে নেওয়ালকে জড়িয়ে ধরে গালে ছোট্ট স্পর্শ দিয়ে বলল, একটু ভরসা রাখুন আফেল, দিন শেষে জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। আমি তোমাকে বিশ্বাস করি। আর এই ছোট্ট বাসায় আজীবন তোমার সাথে থাকতেও আমার কোনো আপত্তি নেই।
বিকেলের দিকে আরাশ বাসায় সাথে করে এক আলেম নিয়ে আসে। বৃদ্ধ আলেমটা একান্তে নেওয়ালের সাথে কিছু বলতে চায়। আরাশ বেরিয়ে যাওয়ার পর নেওয়ালকে কিছু প্রশ্ন করে এবং কথাবার্তা বলে। আরাশ আসা মাত্র নেওয়াল তাকে ঝাপটে ধরে বলল, এসব কি শুনলাম আরাশ? আমার উপর ভয়ঙ্কর নীরব জাদুটোনা করা হয়েছে, তাও আবার আমার শখের আয়নাকে ঘিরে। তার মানে আশিক এই জন্যই আমার পিছু নিয়েছিল, আমার জীবনটা নষ্ট করে দিতে চাচ্ছিল। কি করেছে এমন আমার সাথে? আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দেব, সত্যটাও জানাবো। তৈরি হয়ে চলো আমার সাথে। আরাশ নেওয়ালকে নিয়ে সিএনজিতে উঠল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের দিকের রাস্তা বলেই জনশূন্য হয়ে পড়েছে প্রায়। নেওয়াল সিএনজির বাইরের দিকে দিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আরাশের দিকে তাকালো। তার মনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে করছে এখনই আরাশের নিকট সবগুলোর উত্তর জানতে, কিন্তু আরাশ যেহেতু আশ্বাস দিয়েছে, এইটুকু ধৈর্য রাখতেই হবে। নেওয়ালের হঠাৎ চোখ পড়ল সিএনজি বা পাশের আয়নায়, যেটা ওর দিকে তাক করা ছিল। আয়নায় চোখ পড়তেই সে আটকে উঠল। আশিকের রাগান্বিত লাল চোখগুলো আয়নায় দেখা যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে বেরিয়ে এসেছে নেওয়ালকে শেষ করে দিবে। নেওয়াল ভয়ে চোখ সরিয়ে আরাশের শার্ট চেপে বুকের একপাশে মাথা গুজল। আরাশ চমকে উঠে জিজ্ঞেস করল, কিছু হয়েছে নাফেল? আমার মনে হচ্ছে অনেক বড় বিপদ ঘটতে চলেছে। আল্লাহ ভরসা, ভয় পেও না, আজ সবকিছু শেষ হবে ইনশাল্লাহ। তুমি শুধু একটু সাহস রাখো। আমরা প্রায় পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে নেওয়াল অবাক হয়ে যায়। গাড়ি তার নানু বাড়ির প্রবেশপথের মাথায় থামালো। জিজ্ঞাসু দৃষ্টিতে আরাশের দিকে তাকায় নেওয়াল। আরাশ নেওয়ালের হাতে ব্যাগটা দিয়ে বলে, এখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তুমি বাড়িতেই ঢুকো। আমি যখন কল দিব তখন জানিও পিছন দিয়ে বাড়িতে ঢোকার কোনো পথ আছে কিনা। আরাশের হাত চেপে ধরে নেওয়াল জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকবে? আরাশ তার গালে আলতো করে হাত রেখে বলে, আমি তোমার আশেপাশেই থাকবো, তুমি নিজের খেয়াল রেখো। আরাশকে বিদায় দিয়ে নেওয়াল নানু বাড়িতে ঢুকে। ওর নানু সহ বাকিরা ওকে দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, এই সময় সে কোথা থেকে এলো? জানালো না কেন? কোথায় ছিল এতক্ষণ? নেওয়াল শুকনো মুখে জিজ্ঞেস করে, কাছে ভার্সিটির একটা কাজে এসেছিলাম। মা কি তোমাদের কাছে ফোন দিয়েছিল? হ্যাঁ, সকাল একবার ফোন দিয়েছিল, তখন তো তুই আসবি এমন কিছু বলেননি। নেওয়াল ভাবতে থাকে, সে কাল রাত থেকে বাসায় নেই। এই ব্যাপার নিয়ে তার মায়ের তো উদ্বিগ্ন থাকার কথা, বাকি সে পালিয়েছে ভেবে রেগে গেল। এসব ভাবতে ভাবতে নেওয়াল ব্যাগ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে অন করলো। তার ইচ্ছে হলো মাকে একবার কল দিতে। দেওয়া ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে কল দিয়ে দিল। মা ফোন রিসিভ করে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছো? নানু বাড়িতে। আসলে খুব ভোরে একটা কাজে এদিকে এসেছিলাম, তোমাকে জানাতে পারিনি মা। রাগ করো না মা আমার, তুমি তো কাল রাত থেকে বাসায় নেই। নেওয়াল নেওয়াল ঠোক কিনল। তার মানে মা কাল রাতেই টের পেয়েছে। এখন মাকে সত্যিটা বলে দেওয়া উচিত। মা, তোমাকে কখনো মিথ্যে বলিনি, আজও বলতে চাই না। ঘটনাচক্রে আরাশের সাথে আমার বিয়ে হয়ে গেছে। এতদিন বিয়েটা না মানলেও এখন আমি তাকে স্বামী হিসেবে ভালোবেসে ফেলেছি। আমি তার সাথে এখানে পালিয়ে এসেছি মা, আমাকে ক্ষমা করে দিও মা। অপর প্রান্তে কিছুটা নীরবতা। নেওয়ালের বুকটা ডিপ ডিপ করছে, ফোনটা কানে ধরে রাখতে পারছে না সে। বোকা মেয়ে আমার, বিয়ে করেছিস ভালো কথা, আমাকে তো একবার জানাতে পারতিস। আমি আরো বড় করে অনুষ্ঠান করে তোদের 4 হাত এক করে দিতাম। তুই ওখানেই থাক, আমি মেয়ে জামাইকে একসাথে নিতে আসছি। কথাটা শুনে নেওয়ালের খুশিতে লাফাতে ইচ্ছে করছে। মা তাকে কত ভালোবাসে, এত ভালো মা আর কেউ পেয়েছে কিনা তার জানা নেই। এই খুশির খবরটা শেয়ার করার জন্য আরাশকে ফোন দেয় নেওয়াল। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কেন, কি হয়েছে? মাকে আমাদের ব্যাপারটা বলেছি, মা নির্দ্বিধায় মেনে নিয়েছেন, আর এখানে আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, মা আসলে আমাকে জানিও। আরশের কণ্ঠে কোনো আনন্দের আভাস পেল না নেওয়াল, হয়তো সে নার্ভাস হয়ে গেছে। খালা তার দিকে তাকিয়ে বলে, কখন এলি নেওয়াল? কিছুক্ষণ আগে। তোমার শরীর ঠিক আছে খালা? খালাকে স্বাভাবিকভাবে কথা বলতে থেকে নেওয়ালের মনে প্রশান্তি কাজ করলো। আজ একসাথে দুটো কাজ হবে। খালার কাছ থেকে আয়নার জিনের ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে, আর আরাশের নিকট থেকে সত্যটা। এতক্ষণে নেওয়ালের একবারও মাথায় আসেনি আরাশ তার নানুর বাড়ি কি করে চিনল। সে তো সেবার আরাশকে এখানে নিয়েও আসেনি, কিংবা এই সম্পর্কে কিছু বলেও নি। খালা, আয়নার জিনের ব্যাপারে তুমি যা বলেছিলে তার সব সত্য। আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম। তুমি কি সে ব্যাপারে আমাকে আরো কিছু বলতে পারবে? আমি টের পেয়েছিলাম তোর সাথে এমন কিছুই হতে চলেছে, যেটা আমার সাথে হয়েছিল আজ থেকে 22 বছর আগে।
তোর মতো আমাকেও ভুগতে হয়েছে অনেক, কিন্তু তুই আমার মতো বোকামি করবি না। এই কঠিন ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত করবি। কিসের কথা হচ্ছে খালাবঞ্জিতে? মায়ের কণ্ঠ শুনে নেওয়াল চমকে উঠল। উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল সে। মাকে বলবি না, কি কথা বলেছিলি? নেওয়াল এক পলক খালার দিকে তাকায়। ততক্ষণে পরিবারটি থাকা খালার মধ্যে কেমন উদ্বাস্তু ভাব চলে আসে। খালা অন্যদিকে তাকিয়ে কিসব বিড়বিড় করতে থাকে। কিছুক্ষণ পর পর মাথা চুলকায়। নেওয়াল অদ্ভুতভাবে তাকিয়ে ভাবে, একটু আগেও তো খালা স্বাভাবিক ছিল, এর মধ্যে কি হয়ে গেল? নেওয়াল মনে মনে কিছু একটা ভেবে নিয়ে বলল, আমার বিয়ের কথা বলছিলাম খালাকে। মা, খালা কবে সুস্থ হবে? আমার বিয়ের আগে সুস্থ হয়ে যাবে তো? নেওয়ালের মা তার মাথায় হাত বুলাতে বুলাতে নিজের বোনের দিকে তাকিয়ে বলল, ওকে একেবারে সুস্থ করার জন্যই তো আমার এখানে আসা। যা, আমার জামাইকে ডেকে আন, তাকে সবার সাথে পরিচয় করিয়ে দোয়া করব না? নেওয়াল চুপচাপ বেরিয়ে নিজের রুমে আসে। কিছু হিসাব সে মিলাতে পারছে না। হঠাৎ ভুল করে আয়নার দিকে চোখ পড়ে যায় নেওয়ালের। সাথে সাথে আশিক বেরিয়ে এসে তার গলা চেপে শূন্যে তুলে ধরে। প্রচন্ড রেগে বলতে থাকে, বেঈমান, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ছাড়া অন্য ছেলেকে বিয়ে করার সাহস তুই কোথায় পেলি? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেই নেওয়ালকে নিচের দিকে ছুড়ে ফেলে আসে। ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠে নেওয়াল। তাতেও আশিকের ক্রোধ কমে না। নেওয়ালের চুলের মুঠি ধরে গালে কষে কয়েকটা থাপ্পড় লাগায়। আয়নার অনেক টুকরো ছুঁড়ে মারে তার দিকে। নেওয়াল সরে গিয়ে নিজেকে বাঁচালেও শরীরের কয়েক জায়গায় কিছু ছোট টুকরো ঢুকে যায়। এক টানে সবগুলো টুকরো খুলে নেয় সে। রক্তে মাখামাখি হয়ে যায় তার গা। আশাকে চিৎকার করে জিজ্ঞেস করে, কি চাই তোর? আমাকে? আর কিসের চাস আমাকে? আমার ক্ষতি করতে তোকে পাঠিয়েছি। অনেকটা ক্ষতি করেছিস তুই। এরপরেও আর কি চাই তোর? এবার আমাকে মুক্তি দে, না হলে আমি নিজেকে শেষ করে তোর নোংরা খেলার হিতি টানবো। আশিক শান্ত হয়ে নেওয়ালের দিকে ছুটে এসে হাত চেপে ধরে। হ্যাঁ, আমি তোর ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু কখন যে তোকে ভালোবেসে ফেলেছি। তুই তুই আমার হয়ে যা, তারপর তারপর আমি আর তুই হায়না জগতে চলে যাব। সেখানে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। নেওয়াল জেদ করে আশিকের দিকে থুতু ছুড়ে বলে, সে বৃথা আশা তোর। ভালো চাস তো এখনই ফিরে যা। আশিক রেগে গিয়ে বলল, তোকে আমি কখনোই ছাড়বো না, ফিরলে তোকে নিয়েই ফিরবো। এমন সময় নেওয়ালের মা ঘরে ঢুকে, আর নেওয়াল দৌড়ে গিয়ে মাকে ঝাপটে ধরে কাঁদতে থাকে। মিতি মনোয়ার আশিকের দিকে তাকিয়ে বলল, এভাবে কাউকে জোর করে, যখন জোর করেও কাজ হয় না, কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাজ হাসিল করতে হয়, জিন হয়েও বেটা জানিস না? নেওয়াল অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। যাও নেওয়াল শোনা, ওর সাথে যাও। আশিক, তুমি আগে আমার বোনকে মেরে ফেলো, তারপর যা খুশি তাই করো। আশিক ভয়ঙ্কর হাসি দিতে দিতে অন্য ঘর থেকে নেওয়ালের খালার চুল টানতে টানতে নিয়ে আসে। নেওয়াল অবাক চোখে তার মায়ের অন্য রূপ দেখছে। এর মধ্যে আরাস নেওয়ালকে কয়েকবার আওয়াজ নেয়ে তার তার ব্যাপারগুলো সব এলোমেলো লাগছে। এফাকে আরাস নেওয়ালকে কয়েকবার ফোন করে। ফোনে না পেয়ে সোজা বাড়িতে এসে দেখে বাড়িতে কতগুলো অপরিচিত মানুষের লাশ মেঝেতে পড়ে আছে। সেগুলো টেঙ্গিয়ে নেওয়ালকে খুঁজতে থাকে আরাস। আপনার খেলা অনেক হয়েছে মিসেস মিথি মনোয়ার, এবার শেষ করার পালা। আরাসের কথা শুনে রেগে মেগে তাকায় মিথি। চোখ পিট পিট করে জিজ্ঞেস করে, তুই আবার কোন ঝামেলা? সমস্যা নেই, এর সমাধানও আমার কাছে আছে। আশিক, একে শেষ করো। আশিক প্রচন্ড গতিতেই আরাসকে মারতে আসে, কিন্তু আরাসকে সে ছুঁতে পারে না। আরাস শেষে বলে, আল্লাহর কালাম যার কাছে আছে, তার ক্ষতি তোর মতো অভিশপ্ত জগতে জিন করতে পারে না। তোরা না পারবি আমার ক্ষতি করতে, না আমার মায়ের, না আমার স্ত্রীর। নেওয়াল অবাক চোখে খালার দিকে তাকায়। শত কষ্টেও খালার মুখে হাসি। এমন কত কিছু করে ফেললাম, তুই কোথাকার কে এলি? তোর এই অনেক কিছু এত বছর আমি সহ্য করে এসেছি মিথি, তোকে আর কিছুই করতে দিব না। এত কিসের হিংসা তোর আমার প্রতি, যে নিজের বোনের পিছনে জিন লাগাতে ভাবিসনি? আমার কথা ছাড়লাম, নিজের মেয়েকেও ছাড় দিলি না তুই। কে আমার মেয়ে? নেওয়াল? ও তো আমার স্বামীর দত্তক নেওয়া মেয়ে, যাকে এতদিন আমি নিজের স্বার্থেই পুষেছি। আর কিসে হিংসা করব না তোকে? সম্পত্তি থেকে শুরু করে আদর, ভালোবাসা তুই সব সময় আমার চেয়ে বেশি পেয়েছিস। আমাকে বিয়ে দিয়েছে সস্তা চাকুরে এক বয়স্ক লোকের সাথে, আর তোকে বিয়ে দিচ্ছিল একটা ভালো ছেলের কাছে। এসব এসব মেনে নিতে না পেরে তোর পিছনে আয়নার জিন লেলিয়েছি, কিন্তু তাতেও শান্তি হয়নি আমার।
তোর স্বামীকে উল্টাপাল্টা ভাবে চাল না করে তোকে স্বামী বিতাড়িত করেছি আমি। পরে পরে এক ব্ল্যাক ম্যাজিক ম্যান দিয়ে তাকে মেরে বোতলে পুঁতে দিয়েছি। নেওয়ালকে পালার কোনো ইচ্ছে ছিল না আমার। যখন আমার স্বামী জানতে পারলো আমি গর্ভধারণে ব্যর্থ, তখন সে আমাকে নেওয়াল কিনে দিয়েছিল। নেওয়ালকে আমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত রেখেছি স্বামীর পৈতৃক সম্পত্তির লোভে। সেটাও যখন পেয়ে গেলাম তখন ওকেও তোর মতোই নত অবস্থা করার চিন্তা করেছি। এত বছর তুই আবার উটকো ঝামেলা করতে ফিরে এলি, তাই তোকে পাগল বানিয়ে রাখতে চেয়েছি। আজ দেখলাম তাতে কাজ হচ্ছে না, তাই তোদের মেরে ফেলার জন্য আজ এখানে ছুটে এসেছি। বলতে বলতে মিথি ছুরি বের করে নেওয়ালের দিকে এগিয়ে এসে আঘাত করতে আসে। তখনই আশেক আয়নার টুকরো ছুঁড়ে মারে মিথির গলার দিকে। তাতেই টুকরোটা গলার এক পাশে ঢুকে অন্য পাশে বেরিয়ে যায়। আশেক হেসে এসে বলে, যে আমাকে নিয়ে খেলা করে তাকেও আমি ছাড়ি না। আর নেওয়াল তুই আমার, তোকেও আমি এক অংশ ছাড় দিব না। বলেই নেওয়ালের হাতটা চেপে ধরে আশেক। আরাশ রেগে গিয়ে বলে, নেওয়ালের হাত ছাড়, তোর অন্তিম সময়ও ঘনিয়ে এসেছে। আশেক নেওয়ালের খালার দিকে আয়নার টুকরো ছুঁড়ে মারে, টুকরোটা তার বুক বরাবর এসে ঢোকে। আরাশ খালার কাছে ছুটে আসে আর আশেক এই সুযোগে নেওয়ালের মাথায় আঘাত করে তাকে টেনে নিয়ে আয়নার ভেতরে ঢুকে যায়। আরাশের চিৎকার যেন মিলিয়ে যায় ছোট্ট ঘরটার মধ্যে। আরাশ দুই হাতের উপর মুখ থুবড়ে বসে আছে, চোখ দুটোর পাপড়ি এখনো ভিজে আছে, নাকের উপর গড়িয়ে আসা চোখের পানি মুছে নিচ্ছে বারবার। সবার লাশ দাফন করিয়ে মাত্র ফিরেছে বাসায়। ব্যালকনির দিকে চোখ যেতেই কলিজাটা মুচুক দিয়ে উঠছে। না জানি নেওয়াল এখন কি অবস্থায় আছে। শয়তান জিন্নাত তার কোনো ক্ষতি করে ফেলল না তো? ভেবেই উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নেওয়ালের নাম ধরে ডাকলো। আয়নার উপর সর্বশক্তি দিয়ে ঘুষি মারতে আয়নায় ফাটল ধরল। আরাশের খুব হতাশ লাগছে। কিভাবে নেওয়ালকে উদ্ধার করবে সে? তার মতো সাধারণ একজনের পক্ষে কখনোই অভিশপ্ত আয়না জগতে প্রবেশ করা সম্ভব না। এখন কে সাহায্য করবে তাকে? কিছু একটা ভাবতেই আরাশ বাসা থেকে বেরিয়ে গেল। ফিরে এলো একজন মহিলার সেই বৃদ্ধ আলেমকে নিয়ে। মহিলাটি আরাশের কাঁধে হাত রাখতে সে আর নিজেকে সামলে রাখতে পারে না। বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে শুরু করে। বৃদ্ধ আলমের সামনে হাত জোর করে বলে, আপনি কিছু একটা করুন হুজুর, বেশি দেরি হলে না জানি কোনো অঘটন ঘটে। আমার পক্ষে কখনোই অভিশপ্ত আয়না জগতে প্রবেশ করা সম্ভব নয়। বৃদ্ধ এক হাতে তসবিহ গুনতে গুনতে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কেন? কোনো শক্তিশালী ভালো জিনের পক্ষে সম্ভব নয় সেই আয়না জগতে প্রবেশ করা। ওটা অভিশপ্ত জিনের আবাসস্থল। একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। সমস্ত শরীর ওড়নায় আবৃত মহিলাটি বলল, আল্লাহর উপর ভরসা রাখো আরাশ, তিনিই পথ দেখাবেন। বৃদ্ধ আলেম তার পালিত চিন্তার একজনকে ডাকলেন, তুমি এক্ষুনি আয়না জগৎ আমার জন্য মনুষ্য মেয়েটির খোঁজ নিয়ে এসো। জিনটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়েই আয়নায় ভেতরে ঢুকে গেল। বৃদ্ধ আলেম আরাশের দিকে তাকিয়ে বলল, আশা করি আমরা ওর ব্যাপারে ভালোই খবর পাব। খানিকটা আবার জিনটা ফিরে এলে বলল, মেয়েটিকে বন্দি করে রাখা হয়েছে, কিছুটা অত্যাচারও চালানো হয়েছে। জিন্নাত দলের একজন তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটির নাকচ করায় বিবাহ ছাড়াই মেয়েটির সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি কি তাকে উদ্ধার করতে পারবে? আমার পক্ষে এই কাজ হয়তো সম্ভব নয় হুজুর, কেননা আরশি জিন্নাতের জিনগুলো প্রচণ্ড শক্তিশালী, এমনকি তাদের রাজ্যে প্রবেশ করা প্রায় অসম্ভবও বটে। আমি বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়েছি, কোনো উপায় কি নেই তাকে উদ্ধার করার? আপনি সে জিন্নাতকে ডেকে সন্ধি করুন, তার সাথে আপোষে কথা বলুন। এছাড়া এই মুহূর্তে কোনো উপায় আমার জানা নেই। তাকে খবর পাঠাও, সে যেন আয়নার প্রতিবিম্বে আমার সাথে দেখা দেয়। জিনটা আবার কুণ্ডলি পাকিয়ে চলে যায়। আরাশ বিড়বিড় করে, আজ যদি তার নিজস্ব শক্তি থাকতো তবে নেওয়ালকে এক্ষুনি বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসতো। হায় আফসোস। আশিক আয়নার সামনে এসে দাঁড়ায়, হেসে সে বলে, আমায় তোমার কি প্রয়োজন বুড়ো? এটা করা কি তোমার ঠিক হচ্ছে? মানব জাতির একজন মেয়েকে জিন্নাত হয়ে আটকে রেখে বিবাহের জন্য জোর করছো, তাও এটা জেনে যে সে বিবাহিত। আপনি আমাকে জ্ঞান দিতে ডেকেছেন? তবে জেনে রাখুন, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। কারো বিধানে আমি চলি না। আমার নেওয়ালকে চাই, মানে নেওয়াল আমারই হবে। আপনি এখানে কথা না বলাই ভালো। তাহলে কিন্তু। আরাশ চিৎকার করে বলে, হুজুর, আপনি এর সাথে আপোষের আশা করেন যে নিজের মাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি? তার কাছে করার মতো আর নিচু কাজ কি থাকতে পারে? আশিকের এক মুহূর্তের জন্য থমকে যায়, অতঃপর নিজেকে স্বাভাবিক করে বলল,
তোদের কোনো কথাই আমাকে ভোলাতে পারবে না। আজকের পর থেকে আমি বা নেওয়াল কারো দেখাই আর তোরা পাবি না। তোর জন্য ভালো হবে নেওয়ালকে ভুলে যাওয়া। আরাস চুপ হয়ে যায়। তারপর আকুতি ভরা কণ্ঠে হতাশ হয়ে বলে, মনে হচ্ছে সেটাই করতে হবে। তোমার শক্তি সামর্থ্যের সাথে আমার কুলিয়ে ওঠা অসম্ভব। তোমার কাছে আমার একটা শেষ আর্জি আছে। তুমি একবার আমাকে নেওয়ালের সাথে দেখা করতে দাও। ওকে একবার জড়িয়ে তালাক দিয়ে দায় মুক্ত হতে চাই। শত হলেও আমরা আল্লাহর কালাম মেনে বিয়ে করেছি। হয়তো তোমার কাছে এসবের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমরা তো মানি। আশিক একটু গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, ওকে নিয়ে আমি সব আয়নার বাইরে আসবো আর মুহূর্তে নিয়ে ঢুকে যাব, কিন্তু তুই ওকে স্পর্শ করবি না। সামনাসামনি তালাক দিয়ে দায় মুক্তি হবি। আরাস বিনীতভাবে মাথা নাড়ায়। আশিক মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। মহিলাটি বলে, এই তুই কি বলছিস বাবা? আরাস কিছু বলার আগেই আশিক নেওয়ালকে নিয়ে আয়নার বাহিরে আসে। আরাস এক পলক নেওয়ালের দিকে তাকায়। নেওয়ালের চুলগুলো এলোমেলো, গায়ে চিকন চিকন কালচে দাগ। সে আরাসের কাছে ছুটে আসতে চাইছে, কিন্তু আশিক তার হাত শক্ত করে ধরে রেখেছে। আশিক তাড়া দেয়, এবার তোর কাজ শেষ কর। আরাস বাঁ হাত দিয়ে পাশের টেবিল থেকে ভারী কাছের শোপিসটা হাতে নেয়। বিসমিল্লা বলে আয়নার দিকে ছুঁড়ে মারতে পুরো আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বৃদ্ধ আলেম উঠে গিয়ে পুরো ঘরে হেঁটে বিড়বিড় করতে থাকে। এবার আরাস নেওয়ালকে নিজের দিকে টেনে নিয়ে বলল, এখন তুই আমার হাতে বন্দী। তুই না তোর জগতে ফিরতে পারবি, না এই রুমের বাহিরে যেতে পারবি। আশিক প্রচণ্ড রেগে গিয়ে বলল, এই ছিল তোর মনে? তোর হয়তো আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই বলেই। আরাসের বুকে আঘাত করলো আশিক। আরাস পড়ে যেতে যেতেই ডাল সামনে নেয়, দোয়া পড়ে নিজের গায়ে ফু দেয়। এবার আর আশিক তাকে আর স্পর্শ করতে পারে না। রাগে কয়েকবার চিৎকার করে ওঠে, শক্তি বড়াই করিস না, যে এই শক্তি তোকে উপরওয়ালা দিয়েছে তার অপব্যবহারও করেছিস যথেষ্ট, কিন্তু আর না। এবার তোকে সবকিছু মাসুল দিতে হবে। তোর থেকে আমার শক্তি কিছু অংশ কম নয়। শুধু মানুষের দুনিয়ায় সাধারণ জিন হয়ে বেঁচে থাকার জন্য আমি আর আমার মা সব শক্তি ত্যাগ করেছি। কিছু সাধারণ শক্তি ছাড়া আর কিছুই নেই আমাদের কাছে। তোর কয়টা মা? সবাইকে নিজের মা বানিয়ে রেখেছিস। ওরা দুজনই আমার মা, দুজনই আমার কাছের। কিন্তু আফসোস, তোর জন্য নিজের মাকে চিনতে না পেরে তুই নিজের হাতে মেরে ফেলেছিস। নেওয়ালের খালা তোর নিজের মা, যাকে সেই মহিলা তোর আর তোর বাবার থেকে আলাদা করে দিয়েছিল। তোর বাবাকে বসে এনে তোর মাকে বিতাড়িত করলেও তোর মা আশ্রয় নিয়েছিল আমাদের কাছে। সে থেকে সে আমার ছোট মা। সৌভাগ্য তার, মৃত্যুর আগে অবধি জানতে পারেনি নিজের ছেলের হাতে খুন হয়েছেন উনি। আমি এখানে ছোট মার পিছু পিছু এসেছিলাম তার হারানোর সবকিছু তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকেই হারিয়ে ফেললাম। তোর তো লজ্জা হওয়া উচিত রে। হ্যাঁ, এতটাই অভিশপ্ত তুই, আজীবন তোকে ওই আয়নার পিছনে একাই পড়ে থাকতে হবে। আশিক চুপ হয়ে গেছে। কি বলবে সে বুঝতে পারছে না। আরাস ভেবে নিল সে হয়তো অনুশোচনা বোধ করছে, কিন্তু মুহূর্তে তার ধারণা ভুল প্রমাণ হলেও আশিক আবার নেওয়ালের হাত ধরে টানাটানি করা শুরু করলো। আরাস এবার নিজেকে স্থির রাখতে পারল না। সূরা জিন পড়তে পড়তে আশিকের উপর ঝাঁপিয়ে পড়ল। আশিকের শক্তি যেন সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল। কিছুতেই নিজেকে আরাসের হাত থেকে ছাড়াতে পারছে না। এই প্রথম নিজেকে অসহায় লাগছে। উপায় না দেখে হাত জোড় করার ভঙ্গিতে বলল, আমায় ছেড়ে দাও ভাই, আমি ভুল করেছি জানি, আমাকে মেরো না, আমাকে আমার জগতে ফিরে যেতে দাও। আরাসের মনে মায়া হলো। সে আশিককে ছেড়ে দিয়ে বলল, আর কখনো আয়না জগতের বাইরে আসার চেষ্টা করবি না, তোকে ছেড়ে দিচ্ছি। ওয়াশরুমের আয়না দিয়ে নিজের জগতে ফিরে যা। বৃদ্ধ আলেম রুমটা আবার খুলে দিল। ওয়াশরুম থেকে কেরো শব্দেও ভেসে এলো, আমি আবার ফিরে আসব, তখন 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 কাউকে ছাড়বো না, আমি ফিরবই। মহিলাটি আরাসের দিকে তাকিয়ে বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ও তো শুধরালো না। আল্লাহ ভরসা। নেওয়ালের উপর করা জাদু কাটিয়ে বাসার সব আয়না বন্ধ করিয়ে নিলে আর কখনো সে ফিরে আসতে পারবে না। নেওয়াল আরাসের বুকের একপাশে মাথা রেখে শুয়ে আছে। আরাস নেওয়ালের চুলে হাত বোলাতে বোলাতে বলল, একটা জিনকে স্বামী হিসেবে পেয়ে ভয় হচ্ছে না? না, নিজেকে ধন্য মনে হচ্ছে। আর তুমি জিন কিংবা মানুষ, সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। আজীবন তোমার মতো একজনের সাথে জীবন কাটাবো, এটাই আমার বড় পাওয়া। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে, তুমি আর মা সব শক্তি ত্যাগ করে নিজেদের দুনিয়া ছেড়ে এখানে পড়ে আছো শুধু নিজেদেরকে সৎ রাখতে। কেউ একজন যখন নিজের যোগ্যতার অতিরিক্ত কিছু পেয়ে যায়, সেটা নিয়ে অহংকার অথবা দাম্ভিকতা বোধ করে। মা বরাবর জিন রাজ্যের এসবে বিরক্ত, তাই বাবা মারা যাওয়ার পর সব ত্যাগ করে সাধারণ শক্তি নিয়ে মানুষের সাথেই ভালো আছি। আল্লাহ যাতে আমাদেরকে আজীবন এমনই রাখেন। কিন্তু ভয় হয়, আশিক যদি সত্যি ফিরে আসে,
আমাদের ক্ষতি করতে? আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া কিছুকে ভয় পেও না। এরা ভুলে গেছে আরশি জিন্নাতরা যা নিয়ে অহংকার করে তা উপরওয়ালা প্রদত্ত, আর তা তাদের জন্য এক প্রকার অভিশাপও বটে। নেওয়াল আর কিছু না বলে আরাসকে শক্ত করে জড়িয়ে ধরল। ও আর এসব নিয়ে ভাবতে চায় না। এখন সে নিজের একটা পৃথিবী তৈরি করে নিয়েছে আরাসকে নিয়ে ভালোবেসে নতুন সংসার বেঁধেছে। আরাসও নেওয়ালকে শক্ত করে জড়িয়ে নাকের ডগায় চুমু খায়। অস্ফুট স্বরে বলে, ভালোবাসা সত্যি সবকিছুর ঊর্ধ্বে নাওফেল, আর সেই ভালোবাসায় সারা জীবন তোমার কাছে নিজেকে বেঁধে রাখতে চাই। আজকের গল্পটা এখানে শেষ হয়। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। নিয়মিত ভৌতিক গল্প শুনতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিজেকে যত্নে রাখবেন, এবং চারপাশে যে ভূমিকম্পের যে আভাস সেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন, আল্লাহকে স্মরণ করবেন, নামাজ পড়বেন এবং সযত্নে আশপাশের সবাইকে নিয়ে খোঁজ খবর রাখবেন, নিজের যত্নের সাথে থাকবেন। আবারও এই বলেই শেষ করছি আজকের আয়োজন। পরবর্তী গল্প নিয়ে হাজির হব অল্প সময়ের মধ্যেই। ততক্ষণ পর্যন্ত